আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই ভালো রেখেছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিতে রয়েছে কাজ, ক্ষমতা, শক্তি। নাম শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অধ্যায়টি তোমাদের কাছে একটু সোজা মনে হয়েছে, কারণ এটি তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। তবে আজকে তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে এসএসসি পরীক্ষায় প্রশ্ন যে ধরনেরই আসুক তোমরা যেন পারো। আর তাছাড়া যারা ক্লাস 10-এ আসো তারা যদি টেস্ট পেপার একটু দেখে থাকো, তোমরা বুঝবে যে প্রশ্ন কী জাতীয় হয়ে থাকে। আর প্রশ্নের ধরন যদি একবার বুঝতে পারো তাহলে তোমাদেরকে উত্তর করা সহজ হয়ে যাবে। এই অধ্যায়ের বেসিক পয়েন্টসগুলো হলো কাজ, ওয়ার্ক, নাম্বার 2 ক্ষমতা, পাওয়ার, নাম্বার 3 শক্তি, এনার্জি, নাম্বার 4 শক্তির প্রধান উৎস, নাম্বার 5 শক্তির বিভিন্ন রূপ, শক্তি বিভিন্ন রূপে অবস্থান করে পৃথিবীতে বিরাজমান, নাম্বার 6 E = mc², নাম্বার 7 কর্মদক্ষতা, নাম্বার 6 E = mc², যা বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই সূত্রটি আবিষ্কার করেছিলেন। রিলেশন বিটুইন এনার্জি অ্যান্ড মাস, এই সূত্রটির মূল সংজ্ঞা হলো এরকম। আমরা প্রথম পয়েন্টস থেকে চলে আসতে চাই। প্রথম পয়েন্টস হলো কাজ। মনে করি একটি বস্তু কণা এভাবে আছে। বস্তু কণাটির উপরে একটি বল প্রয়োগ করা হলো, বলের প্রতীক F। বস্তুটির উপরে বল প্রয়োগ করলে বস্তুটি যদি s দূরত্ব অতিক্রম করে চলে আসে, তাহলে কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি W = কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে অর্থাৎ F প্রয়োগ করলে বস্তু যদি কিছু দূর সরে যায় অর্থাৎ স্মরণের প্রতীক S, তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। আমরা নবম দশম শ্রেণীতে এতটুকু পর্যন্তই জানি অ্যাকচুয়ালি যে F × S যে জিনিসটি, সেটি যখন তোমরা ইন্টার যাবে তখন Fs cos θ পাবে। আপাতত F × S কাজের একক যদি আমরা চলে আসি, কাজের একক জুল, JOULE, কাজের একক জুল। কাজের যদি মাত্রা চলে আসি তাহলে ml² T−2 কাজের মাত্রা। এখন কোনগুলো কিভাবে আসে? আমরা কাজের কথা যখন বলতে যাই তখন আরো কিছু জানতে চাই। কাজ যদি পরীক্ষার প্রশ্নে চলে আসে, যে খ নাম্বার প্রশ্ন যদি চলে আসে যে 20 জুল কাজ বলতে কি বোঝায়, 20 জুল কাজ বলতে কি বোঝায়, তখন 20 জুল কাজ বলতে আমরা সচরাচর কাজের সংজ্ঞা থেকে যা জানি সেটা হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে অর্থাৎ F প্রয়োগ করলে বস্তু যদি কিছু দূর সরে যায়, বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট রেজাল্ট পেতে হবে 20 জুল। এই 20 জুল পাওয়ার জন্য আমাকে যেভাবেই হোক 20 বের করতে হবে। 20 × 1 দেই তাও কিন্তু 20, যদি 10 × 2 দেই তাও কিন্তু 20, আমি যদি 4 × 5 দেই তাও কিন্তু 20। তাহলে 20 জুল কাজ বলতে প্রত্যেকটি জুল, যদি আমি ফাংশনে চলে আসি যে F × S, এখানে F বলতে বস্তুর উপর বল, S বলতে স্মরণ, তাহলে যদি 20 নিউটন, F বলতে বল আর বলের একক হলো নিউটন, যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তু যদি 1 মিটার দূরে সরে যায় তাহলে তাকে বলা হবে 20 জুল কাজ। অথবা যদি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তু যদি 2 মিটার দূরে সরে যায়, 10 দুগুণে 20, এগুলো 20 জুল কাজ করা হবে। সেই নিয়মে যদি 4 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তু যদি 5 মিটার দূরে সরে যায়, তাহলে তাকেও কিন্তু 20 জুল কাজ বলা হবে। আমরা যারা 9-10-এ সায়েন্স গ্রুপে আছি, তারা যদি ইন্টারে সায়েন্স গ্রুপে চলে যেতে চাই, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে কাজের প্রকার ভেদে চলে আসতে হবে। একটু ধারণা নেওয়ার জন্য এখন বলছি কথাটা। কাজ হলো নর্মালি আমরা জানি F × S, কিন্তু অ্যাকচুয়ালি F × S cos θ। এই সূত্র যদি চিন্তা ভাবনা করতে যাই তাহলে কাজ হলো 3 প্রকার। কাজ 3 প্রকার, একটি ধনাত্মক কাজ, একটি শূন্য কাজ, একটি ঋণাত্মক কাজ। যখন এই θ এর মান 90 ডিগ্রি হবে তখন শূন্য কাজ, যখন θ এর মান 0 ডিগ্রি হবে তখন ধনাত্মক কাজ, যখন θ এর মান 180 ডিগ্রি হবে তখন হবে ঋণাত্মক কাজ। আমি আবার বলছি কথাগুলো। যখন θ এর মান 0 ডিগ্রি হবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি বলের স্মরণের দিকে চলে যায় অর্থাৎ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা হবে ধনাত্মক কাজ। বস্তুটি যদি সোজা উপরের দিকে উঠে যায়, 90 ডিগ্রি কোণ করে চলে যায়, 90 ডিগ্রি কোণ করে, তাহলে সেটা হবে 0 ডিগ্রি, তাহলে সেটা হবে শূন্য কাজ। আর বস্তুটি যদি 180 ডিগ্রি কোণ করে বিপরীত দিকে চলে যায়, তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। এখন আমাদেরকে জানতে হবে, আমি একটু দেখাই দিই ব্যাপারটা যে কি করে শূন্য কাজ চলে আসে। শূন্য কাজ বলতে এটা হলো ধনাত্মক কাজ, আমি একটু সংক্ষেপে লিখছি, এটা হলো শূন্য কাজ, এটা হলো ঋণাত্মক কাজ। শূন্য কাজ আমি একটু দেখে নেই। Fs cos θ,
এফ এফ ইন্টু কস থিটা। এখানে এফ এস এর জায়গায় এফ এস রাখলাম, যদি কস থিটা বলতে যদি 0 ডিগ্রি বসাই তাহলে এফ এস কাজ সমান সমান কস 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রি, কস থিটা না কস হলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে 0, 90 ডিগ্রিতে 0, তাহলে কস 90 ডিগ্রি মান 0 চলে আসে। তাহলে এফ এস ইন্টু 0 যদি গুণ করে তাহলে 0, তার মানে কাজের পরিমাণ 0 চলে আসে। যদি থিটা এর মান 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কাজ হবে 0। থিটা যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে ধনাত্মক, থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। চলে গেল কাজ। তোমাদেরকে খেয়াল রাখতে হবে কাজের যে একক সেই একক জুল, কাজের মাত্রা ml² T ইনভার্স 2। আর ওই যে বললাম 20 জুল কাজ বলতে কি বোঝায়, 30 জুল কাজ বলতে কি বোঝায়, সেই ক্ষেত্রে ওভাবে গুণ করে নিয়ে চলে আসতে হবে। ক্ষমতা, আমরা জানি ক্ষমতার প্রতীক হলো P, কাজের প্রতীক হলো W, সময়ের প্রতীক হলো T, অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে, কাজ করার হারকে ক্ষমতা বলে। এই ক্ষেত্রে আমরা আরেকটি সংজ্ঞা দিতে পারি, একক সময় বস্তু যে কাজ করে তাকে একক সময় বস্তু যে কাজ করে তাকে ক্ষমতা বলে। যেমন 20 সেকেন্ডে একটি বস্তু, 20 সেকেন্ডে একটি বস্তু, সংক্ষেপে লিখলাম একটু, 20 সেকেন্ডে একটি বস্তু যদি 5 জুল কাজ করতে পারে, 5 জুল কাজ করতে পারে, তাহলে 1 সেকেন্ডে বস্তুটি কত কাজ করবে, তাহলে 5/20, এটা উত্তর যা হবে এত হবে ওয়াট। তার মানে এটা হলো কাজ, কাজের একক হলো জুল, আর সময়ের একক হলো সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ড বলতে যা বোঝায়, অথবা জুল সেকেন্ড ইনভার্স 1 বলতে বোঝায় ওয়াটকে বোঝায়। এই চলে গেল ক্ষমতা। চলে আসছি এনার্জি, শক্তি। শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ডেফিনেশনগুলো আমি আগে বলছি সবগুলো। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি উৎস অনুসারে শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো নবায়নযোগ্য শক্তি আর একটা হলো অনবায়নযোগ্য শক্তি। যেই শক্তিটিকে আর নবায়ন করা যাবে না পৃথিবীতে সেটি হলো অনবায়নযোগ্য শক্তি, আর যে শক্তিটিকে নবায়ন করা যাবে, নতুনভাবে আবার তো দেওয়া যাবে কোনো না কোনো উপায়, সেটি হলো নবায়নযোগ্য শক্তি। যেমন আজকে সূর্য উঠতেছে, আগামীকালকে আল্লাহর রহমতে আবারও সূর্য উঠবে, ফলে এটি একটি নবায়নযোগ্য শক্তি, যেটা আমরা সোলার এনার্জি বলি। আর যে শক্তিটি আর নবায়ন করা যাবে না, যেমন প্রাকৃতিক গ্যাস আমরা পৃথিবীর নিচ থেকে পাওয়া সম্ভব নাও হতে পারে, ফলে এটি হলো একটি অনবায়নযোগ্য শক্তি। শক্তির বিভিন্ন রূপ, শক্তির উৎস শক্তির ভাগ করা, শক্তির বিভিন্ন রূপ। এ লট অফ এনার্জি ইন দি ওয়ার্ল্ড, বিকজ শক্তির বিভিন্ন রূপ বলতে বোঝায় যেমন তাপ শক্তি, আলোক শক্তি, পানি শক্তি, বিদ্যুৎ শক্তি, অনেক শক্তি রয়েছে পৃথিবীতে, শুধু একটি থেকে আরেকটি এক এক রূপে রূপান্তরিত হয়। যেমন আমরা বিদ্যুৎ তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির জন্য যে আমরা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিচালনা করি, একটি বিদ্যুৎ শক্তি, সেখান থেকে বাল্বে চলে আসে, লাইটের মধ্যে চলে আসে, সেই লাইটে হলো আমরা আলোক শক্তিও পাই, তাপ শক্তিও পাই, ফলে একটি শক্তি থেকে অন্য শক্তি দুইটি শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। নাম্বার 6 চলে আসলো, E = mc²। এটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি সমীকরণ, একটি আবিষ্কার। এটা বিশেষ করে এনার্জি এবং মাসের মধ্যে যে সম্পর্ক সেটা তৈরি করার জন্য উনি এই সমীকরণটি তৈরি করেছেন। সর্বশেষ চলে আসে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি, আর এইটা কর্মদক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করতে হয়, এই জন্য এটাকে 100% দিয়ে গুণ করে দিলাম। তাহলে কর্মদক্ষতা কাকে বলে? কোনো বস্তুকে যে ক্ষমতা দেওয়া হয়, মোট প্রদত্ত ক্ষমতা অবলিক শক্তি যেটা দেওয়া যায়, আর হলো প্রাপ্ত লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে আমরা যদি বলি যে কর্মদক্ষতা কাকে বলে, তাহলে হলো মোট প্রদত্ত ক্ষমতা এবং লভ্য কার্যকর ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করতে হয়, আর কর্মদক্ষতার প্রতীক হলো ইটা, এর কোনো একক নেই। এখন আমরা এর সাহায্যে একটি গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। আপাতত যদি একটি 5 হর্স পাওয়ারের একটি পাম্প, 20 মিটার উপরে একটি ছাদ আছে, ছাদের উপরে 1500 লিটারের একটি পানির ট্যাঙ্ক আছে, যা পানি উঠাতে ট্যাঙ্কটি পূর্ণ করার জন্য 20 মিনিট সময় লাগে। যদি এরকম কোনো অঙ্ক চলে আসে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত, সেই ক্ষেত্রে আমরা দেখব মোট প্রদত্ত ক্ষমতা 5 হর্স পাওয়ার হলো ইঞ্জিনের মধ্যে লেখা আছে। তার আগে বলে নিই, ইঞ্জিনের গায়ে যা লেখা আছে পুরোপুরি কিন্তু পাওয়া যায় না, কিছু না কিছু কম দিবে, কিছু শক্তির অপচয় হয়ে যায় এই ক্ষেত্রে। তাহলে 5 হর্স পাওয়ার বলতে আমরা হর্স পাওয়ার রাখবো না, যেহেতু এটা ক্ষমতার ওয়াট। আমরা জানি 1 HP = 746 ওয়াট, ফলে আমরা এটাকে ওয়াটে রূপান্তরিত করে নেব। 5 × 7 = 746 ওয়াট। লভ্য কার্যকর ক্ষমতা,
যেহেতু নিচ থেকে পানি উপরে উঠতেছে, স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতেছে, এটা একটি বিভব শক্তি। আর বিভব শক্তি আমরা জানি সচরাচর বিভব শক্তি বলতে এখানে আমরা ব্যবহার করবো যেটা, সেটা হলো mgh/t, mgh/t। এবার আমরা যদি গাণিতিকভাবে চলে আসি, m বলতে বস্তুর ভর, 1500 লিটার, 1 কেজি পানির ভর যদি 1 লিটার পানির ভর, 1 লিটার পানির ভর যদি 1 কেজি ধরে, তাহলে সেই ক্ষেত্রে 1500 লিটার পানির ভর 1500 কেজি। জি বলতে অভিকর্ষ ত্বরণ, যার মান আমরা সচরাচর 9.8 ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে একটু বলে নেই, অভিকর্ষ ত্বরণটি স্থানভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, স্থানভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে জি এর আদর্শ মান বলতে 9.80665, যা 45 ডিগ্রি অক্ষাংশে আমরা এটাকে আদর্শ মান ধরে থাকি। উচ্চতা, উচ্চতা বলতে এখানে 20 মিটার উচ্চতায় সে পানিটা উঠায়, ফলে 20 মিটার লিখে নিচ্ছি এখানে 20 মিটার। আর নিচে সময়, সময় বলতে এখানে সময় নিচ্ছি আমরা, যদি এখানে এই পানিটা উঠানোর জন্য, এই পানিটা উঠানোর জন্য যে 30 সেকেন্ড সময় লাগে থাকে ট্যাঙ্কিটা পূর্ণ করতে, তাহলে এই সময় হলো 30 দিয়ে ভাগ করলাম, আর 5 × 746 × 100%। এই রেজাল্টটা করা হয়ে গেলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে তোমরা এখানে যে আনসারটা পাবে সেটা হবে ইঞ্জিনটির কর্মদক্ষতা। তো আজকে ক্লাসে এই পর্যন্তই রাখলাম। এখন আগামী ক্লাসে তোমাদেরকে ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করব। এখন সর্বশেষ কথা হলো, বিশ্ব মহামারীর এই কোভিড থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মুক্ত রাখেন, হেফাজত রাখেন। তোমরা তোমাদের আব্বা আম্মাকে সালাম দিবে, নিজেকে হেফাজত রাখবে, বাড়ির বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার করবে, হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।